গল্পের নাম বিধির লিখন। লেখিকা অদিতি ঘোষ। নিবেদিতা ওল্ড এজ হোমে গতকাল সকালেই পা রেখেছেন শ্রীমতী কল্যাণী মল্লিক। এখনও সেইভাবে কারোর সঙ্গে আলাপ হয়ে ওঠেনি তাঁর। একমাত্র ছেলে অর্কজিৎ ও পুত্রবধূ অনন্যা এসে এখানে রেখে দিয়ে গেছে তাকে। কিছুদিন আগে থেকেই একটা ওল্ড এজ হোমে চলে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি নিজেই। নিজের হাতে গড়া সংসার ছেড়ে চলে আসতে একদিকে যেমন খারাপ লাগছিল, তেমনি মনের মধ্যে একটা মুক্তির বাসনাও জেগেছিল। 70 বছর বয়সে এখনও সম্পূর্ণ সুস্থ তিনি। নিজের কাজ নিজেই করে নিতে পারেন সবটুকু। তবু অর্ক, অনন্যা, এমনকি নাতি নাতনিরা পর্যন্ত কথায় কথায় অপদস্থ করে তাকে। হাবে ভাবে বুঝিয়ে দিতে চাই যে তিনি এখন মল্লিক বাড়ির একটা অতিরিক্ত বোঝা। স্বামীর মৃত্যুর পর গত 5 বছর ধরে যথেষ্ট মানসিক পীড়ন সহ্য করতে হয়েছে তাকে। নাতি নাতনি এখনও ছোট। নাতি চিন্টুর বয়স 7 আর নাতনি মিষ্টুর বয়স 5। ওরা যা শোনে, যা শেখে তাই বলে, তাই ওদের কথাগুলোকে হেসে উড়িয়ে দেওয়া যায়। অনন্যা অন্য বাড়ির মেয়ে, তাকে তো তিনি পেটে ধরেননি, তাই তার কথাগুলো তবু হজম করা যায়। কিন্তু অর্কের দুর্ব্যবহারে বড্ড কষ্ট পান মনে মনে। একসময় সন্তান হওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন কল্যাণী। তারপর একজন চিকিৎসক তার মনে আশার আলো জাগিয়েছিলেন। অবশেষে বিয়ের 12 বছর পর জন্ম হয়েছিল অর্কর। তাই অর্ক ছিল তার কাছে আকাশের চাঁদ। ও এতটুকু ব্যথা পেলে তা যেন সহস্র গুণ হয়ে তার বুকে বাজত। তার প্রখর দৃষ্টি সর্বদা আগলে রাখতে চাইতো ছেলেকে, অথচ সেই ছেলেই আজ। এসব কথা ভাবা আজ অর্থহীন। অনেক ভেবেই তো তিনি অর্ক ও অনন্যাকে জানিয়ে দিয়েছিলেন নিজের সিদ্ধান্তের কথা। মনকে শক্ত করে বলেছিলেন, আমার MIS-এর টাকাই চলে যাবে এমন কোনো হোমে যোগাযোগ কর তোরা। তাতে মনে হয় ভালোই হবে। তোরাও শান্তিতে থাকবি, আর আমি নিজেও শেষ জীবনে একটু শান্তি পাব। কথাটা বলার সময় বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছিল, তবু শক্ত করেছিলেন নিজের মনকে। অন্য ব্যাপারে মায়ের কথাকে তিলতম গুরুত্ব না দিলেও এই ব্যাপারে তৎপর হতে দেখা গিয়েছিল অর্ককে। 1.5 মাসের মধ্যেই খোঁজখবর করে মায়ের জন্য মনের মতো বৃদ্ধাশ্রম খুঁজে বার করে ফেলেছিল অর্ক। এখানে আসার আগে অর্ক বলেছিল, জানো মা, তুমি যেখানে থাকবে সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা খুব ভালো, কোনো অসুবিধা হবে না। একেবারে বাড়ির মতো করে থাকতে পারবে। বাড়ির মতো করে কথাটা শুনে মনে মনে হেসেছিলেন কল্যাণী। বাড়িতে যে কিভাবে থাকতে হয় এখন তাকে, সেটা অন্তর্যামী ছাড়া আর কেউ জানে না। এখানে আসার আগে গত 10 দিন ধরে মানসিক প্রস্তুতি নিয়েছেন কল্যাণী, তাই বাড়ি ছাড়ার কষ্টকে সামলে নিয়েছেন অনেকটাই। বিকেল হতেই ব্যালকনিতে এসে দাঁড়ালেন কল্যাণী। পাশের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা ভদ্রমহিলা মৃদু হাসলেন ওনার দিকে তাকিয়ে। প্রত্যুত্তরে উনিও সামান্য হাসলেন। তারপর আলাপ হতে অবশ্য সময় লাগলো না বেশিক্ষণ। নিজেদের বাড়ির কথা একটু একটু করে বললেন মিসেস বসু। ওনার 2 মেয়ে, দুজনেই পশ্চিমবঙ্গের বাইরে থাকে। স্বামী মারা গেছেন বছর 3 আগেই। বাবার মৃত্যুর পর মেয়েরা মাকে নিজেদের কাছে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মেয়েদের সংসারে স্থায়ীভাবে থাকার ইচ্ছা তার ছিল না। নিজের বাড়িতে একাই থাকতেন। একা একা থাকতে আর ভালো লাগছিল না, তাই বছর 2 আগে এখানে চলে এসেছেন। মেয়েরা দেখা করতে আসে বছরে 2 বার করে। কল্যাণী জানালেন, তিনি স্বেচ্ছায় সংসার ছেড়ে হোমে থাকতে চেয়েছেন বলে ছেলে রেখে গেছে। তাদের কথাবার্তার মধ্যেই রীতা নামের মেয়েটা এসে ডাক দিল। রীতা হোমের মহিলাদের দেখাশোনার দায়িত্বে আছে। রীতা জানালো কল্যাণীকে একবার অফিস রুমে যেতে হবে, ম্যানেজারবাবু ডাকছেন তাকে। কল্যাণী মল্লিক অফিস রুমে ঢোকার সঙ্গে সঙ্গে হোমের ম্যানেজার বিমান ভট্টাচার্য বসতে বললেন তাকে। উনি সামনের চেয়ারে বসতেই বিমান ভট্টাচার্য বললেন, আমাদের এই হোমে যারা নতুন আসেন তাদের হোম সম্বন্ধে বিশেষ কিছু তথ্য জানানো হয়। আজ থেকে 7 বছর আগে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে নিবেদিতা ওল্ড এজ হোম তৈরি করেছিলেন 3 জন যুবক। এই 3 জন হলেন দেবজিৎ সেন, অলোক পাত্র ও চন্দন সরকার। আর 5টা বৃদ্ধাশ্রমের সঙ্গে এই হোমের একটু পার্থক্য আছে। এখানে আবাসিকদের বাড়ির মতো ট্রিট করা হয়। কোনো মা বাবা বৃদ্ধ বয়সে এসে যেন মানসিক কষ্টে না থাকেন,
সেটাই মালিকদের প্রধান উদ্দেশ্য। এখানে আপনি চাইলে ব্যক্তিগত আয়া রাখতেই পারেন, তবে যদি না রাখেন তাতেও কোনো অসুবিধা হবে না। সাধারণত যারা শারীরিকভাবে অক্ষম তারাই ব্যক্তিগত আয়া রাখেন এখানে। আমাদের হোমের মেয়েরা খুব যত্নের সঙ্গে সকলের দেখাশোনা করে। হোমের 3 জন মালিক সপ্তাহে একদিন করে হোমে আসেন। হোমের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই ব্যাপারে খেয়াল রাখেন। হোমের নতুন কেউ এলে তার সঙ্গে অফিস রুমে দেখা করেন এরা। আজ চন্দন স্যারের আসার কথা। চন্দন স্যার একজন বিডিও, তবে একেবারে অমায়িক মানুষ। ওনার আসার সময় হয়ে গেছে, তাই আপনাকে এখানে আরেকটু বসতে হবে। আপনার বসে থাকতে অসুবিধা হবে না তো? কল্যাণী বললেন, অসুবিধা আর কি, ঘরেও তো বসেই থাকবো, বরং হোমের মালিকদের সঙ্গে আলাপ হলে ভালোই লাগবে। কল্যাণীর কথা শেষ হতে না হতেই 34-35 বছরের একজন সৌম্যকান্তি যুবক অফিস রুমে ঢুকলেন। বিমান ভট্টাচার্য বললেন, এই তো স্যার এসে গেছেন, আপনারা কথা বলুন, আমি একটু স্টোর কিপারের সঙ্গে কথা বলে আসি। চন্দন বললেন, আপনি গতকাল এসেছেন শুনলাম, তাই পরিচয় করতে এলাম। এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? কথাটা বলে কল্যাণী মল্লিকের মুখের দিকে তাকিয়ে চমকে উঠলেন চন্দন সরকার। চিন্তার ভাঁজ দেখা গেল কল্যাণীর কপালেও। আপনাকে কোথায় যেন দেখেছি, অথচ কিছুতেই মনে করতে পারছি না। কল্যাণী মল্লিক চিনতে না পারলেও কল্যাণীকে চিনতে কোনো অসুবিধা হয়নি চন্দনের। মুহূর্তে চন্দনের চোখের সামনে ভেসে উঠল 25-26 বছর আগেকার একটা দিনের ছবি। নিজের ঘরে খাটে বসে বন্ধুদের সঙ্গে ক্যারাম খেলছিল মল্লিক বাড়ির আদরের দুলাল অর্কজিৎ। অর্কজিতের তখন ক্লাস 7। অতিরিক্ত আদর ও প্রশ্রয়ে রীতিমতো দুর্বিনীত। চালচলনে তখনই বেশ বাবু বাবু ভাব। বাইরে থেকে ক্যারামের ঘুঁটির ঠকাস ঠকাস আওয়াজ পেয়ে জানালায় এসে দাঁড়িয়েছে 8 বছরের চাঁদু। চাঁদু মল্লিক বাড়ির রাঁধুনি শোভা সরকারের ছেলে। ওর বাবা রতন সরকার মল্লিক বাড়ির টেম্পোরারি মালি। মল্লিকদের শখের ফুল বাগানে ঘাস পরিষ্কার করতে এসেছে। চাঁদু প্রাইমারি স্কুলে পড়ে। আজ রবিবার, স্কুলের ছুটি, তাই বাবার সঙ্গে এসেছে বাবাকে ঘাস তোলার কাজে সাহায্য করতে। ঘাস তোলার থেকে খেলার দিকে মন বেশি চাঁদুর, তাই জানালার রড ধরে দাঁড়িয়ে ঘরের মধ্যে চোখ রেখেছে ও। অবাক বিস্ময়ে দেখছে ও অর্কদার আর ওর বন্ধুর খেলা। হাতে বড় একটা গোল ঘুঁটি নিয়ে তার ধাক্কায় ছোট ছোট সাদা আর কালো ঘুঁটিগুলোকে গর্তের মধ্যে ফেলছে দুজনেই। অর্কদার বন্ধু পরপর 2টো ঘুঁটি ফেলতেই আনন্দে হাততালি দিয়ে উঠল চাঁদু। ওর উপস্থিতি টের পেয়ে খেলা ছেড়ে উঠে এলো অর্ক। তুই লুকিয়ে লুকিয়ে আমাদের খেলা দেখছিস, আবার হাততালি দেওয়া হচ্ছে? খুব সাহস তো তোর, এক্ষুনি নেমে যায় এখান থেকে। চাঁদু বলল, একটু দেখি না অর্কদা। এরপর মুখে কোনো কথা না বলে চাঁদুর দিকে তেড়ে এলো অর্ক। ক্রোধে উন্মত্ত হয়ে চাঁদুর পেটের কাছে মারল এক ধাক্কা। চাঁদু ছিটকে পড়ল নিচে। কংক্রিটের উপর পড়তেই কপাল কেটে রক্ত বের হতে থাকলো। যন্ত্রণায় চিৎকার করে কেঁদে উঠল চাঁদু। ছেলের কান্না শুনে রান্নাঘর থেকে ছুটে এলো চাঁদুর মা। কাজ ফেলে ছুটে এলো চাঁদুর বাবা। সেই পরিস্থিতিতে কে কি বলেছিল সব কথা ঠিকঠাক মনে না থাকলেও গিন্নিমার কথাটা আজও মনে আছে চাঁদু ওরফে চন্দনের। গিন্নিমা বলেছিলেন, লেগেছে? বেশ হয়েছে। আমার অর্ক যখন মানা করেছে দেখতে, তখন ও দেখতে গেছে কেন? খুব সাহস ওই ছেলের। আর রতন, তুমি কাজে এসেছো তো ছেলেকে সঙ্গে নিয়ে এসেছো কেন? ওকে বাড়িতে রেখে আসতে পারো না? কপাল ফেটে রক্ত পড়ছিল, তবু তার উপরেই মা এসে মেরেছিল চাঁদুকে। মারতে মারতে বলেছিল, হতচ্ছাড়া ছেলে, বল কেন এসেছিলি এখানে, কেন উঠেছিলি জানালায়? অথচ ওকে ফেলে দেওয়ার জন্য গিন্নিমা একবারও বকেননি নিজের ছেলেকে। উপরন্তু মাকে খুব কড়া করে কথা শুনিয়েছিলেন। মা খুব কাঁদছিল। গিন্নিমার আচরণে এতটাই কষ্ট পেয়েছিলেন চন্দন যে আজও ভুলতে পারেননি সেদিনের কথা। স্মৃতির গভীরে তলিয়ে গিয়েছিলেন বিডিও চন্দন সরকার। কল্যাণী মল্লিকের কথা কানে আসতে সম্বিত ফিরে পেলেন। আপনার বাড়িটা কোথায়? আমি অনেক ছোট, তাই আপনি আমাকে তুমি বলেই সম্বোধন করবেন। আমার বাড়ি কাছেই। ও, বাড়িতে কে কে আছে তোমার? বাবা মায়ের সঙ্গেই থাকি আমি। যদি কিছু মনে না করো,
একটা কথা জিজ্ঞাসা করতাম। বলুন, কি বলবেন? তোমার বাবার নাম কি? প্রশ্নটা শুনে খুব একটা অবাক হলেন না চন্দন। কল্যাণীর পক্ষে এই প্রশ্ন করাটাই স্বাভাবিক ছিল, কারণ সবাই বলে চন্দনের মুখটা নাকি পুরোপুরি ওর বাবার মতো, আর কল্যাণী মল্লিক তার বাবাকে দেখেছেন মোটামুটি তার মতো বয়সেই, তাই উনি যে বেশ ধন্দে পড়েছেন সেটা বোঝা যাচ্ছে। ওনাকে আর ধোঁয়াশায় না রেখে চন্দন বললেন, আমার বাবার নাম রতন সরকার আর মায়ের নাম শোভা সরকার। কি বললে তুমি? তোমার মায়ের নাম শোভা? তার মানে তুমি রতন আর শোভার ছেলে? কিন্তু রতনের তো একটাই ছেলে ছিল, তাহলে কি তুমি সেই চাঁদু? হ্যাঁ, বাবা মা আদর করে ওই নামে এখনও ডাকেন আমাকে, তাই আমার এত চেনা চেনা মনে হচ্ছিল। হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন কল্যাণী, পায়ে পায়ে এগিয়ে এলেন চন্দনের কাছে। চন্দনের সামনে হাত জোর করে দাঁড়ালেন। আমাকে তুমি ক্ষমা করো বাবা, আমি সেদিন খুব অন্যায় করেছিলাম তোমাদের সঙ্গে, তার শাস্তি ঈশ্বর আমাকে দিচ্ছেন। চন্দন বললেন, এ আপনি কি করছেন? আমি আপনার থেকে অনেক ছোট, আমার কাছে হাত জোর করে লজ্জা দেবেন না আমাকে। তাছাড়া পুরনো কথা ভুলে যান, আমি তখন নিতান্তই ছোট ছিলাম, বেশি কিছু বুঝতাম না। তবে পরে বড় হওয়ার পর বুঝেছিলাম যে কোনো মন্দ ঘটনা মানুষের জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। সেদিনের ঘটনা আমার জীবনে শাপে বর হয়েছিল। কল্যাণীর চোখ ছলছল করে উঠল। কাঁদো কাঁদো স্বরে তিনি বললেন, কোনোভাবেই কি একবার দেখা করা যায় না তোমার বাবা মায়ের সঙ্গে? চন্দন বললেন, অবশ্যই দেখা করা যাবে। আপনি কবে যেতে চান বলুন? আমি তো কালই যেতে রাজি আছি, কিন্তু তোমার যেদিন সময় হবে সেদিন যাব। চন্দন বললেন, বেশ, কাল অফিসে ছুটির পর আমি আপনাকে নিয়ে বাড়িতে যাব। সন্ধ্যে 7টার সময় আসব। আপনি কাল রাত্রে এখানে খাবেন না, সেটা জানিয়ে দেবেন। আমি এখন উঠি। চন্দনের গাড়ি থেকে নেমে বাড়িটার দিকে অপলকভাবে তাকিয়ে রইলেন কল্যাণী। সাদা ও সবুজ রঙের সমন্বয়ে একটা সুন্দর ছিমছাম দোতলা বাড়ি। চন্দন মনে মনে হাসলেন। এতটা প্রত্যাশা করেননি সম্ভবত শ্রীমতী কল্যাণী মল্লিক। মনে মনে একবার হয়তো তিনি কল্পনাও করে নিলেন শোভা আর রতনের আজকের রূপটা। কলিং বেলের শব্দ পেয়ে যে মহিলা গেট খুলে দিল সে কল্যাণীর অপরিচিত। কল্যাণী অনুমান করলেন এই মহিলা নিশ্চয়ই পরিচারিকা। চন্দন এগিয়ে এসে কল্যাণীর হাতটা ধরলেন। আসুন মাসিমা। ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন শোভা ও রতন। কল্যাণীকে নিয়ে চন্দন ঢুকতেই সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন তারা। শোভা বললেন, আসুন গিন্নিমা। কল্যাণী বললেন, আজ আর ওই নামে ডেকো না আমায়, দিদি বলো। শোভা সরকার বললেন, বেশ, তাই বলবো। আমাদের কি সৌভাগ্য, আপনার পায়ের ধুলো পড়েছে আমাদের বাড়িতে। চাঁদু কাল এসে বলল আপনার কথা, শুনে আমারও দেখা করার ইচ্ছে হয়েছিল। কল্যাণী সোফায় বসতে চায়ের ট্রে হাতে নিয়ে ঢুকলো 25-26 বছরের পরিচারিকা। এই বউটি দরজা খুলে দিয়েছিল। শোভা বললেন, এর নাম রেখা, আমার মেয়ের মতো। আর বলবেন না, ছেলের জিদ, কিছুতেই আমাকে হাত পুড়িয়ে রান্না করতে দেবে না। শুধু বলবে, তুমি অনেক খেটেছ, এবার বিশ্রাম নাও। তা সত্যিই বিশ্রামে আছি। রেখা আমাকে কিচ্ছুটি করতে দেয় না, সব একা হাতে করে। খুব ভালো মেয়ে। রেখা পট থেকে চা ঢালতে ঢালতে বলল, তুমি, কাকু আর দাদামণির মতো মানুষ যেখানে আছে সেখানে সবাই ভালো হয়ে যাবে। শোভা বললেন, খুব হয়েছে, এখন রাতের রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেল দেখিনি। অনেকটা করে ফেলেছি, এবার বাকিটা করব। রেখা চলে যেতেই কল্যাণী বললেন, আমি আজ তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। স্নেহে অন্ধ হয়ে আমি তোমাদের সঙ্গে যে অবিচার করেছিলাম তার জন্য অনেক বছর আগে থেকেই মনে মনে কষ্ট পাই আমি। কিন্তু তোমরা সেই যে চলে এলে বাড়ি থেকে। রতন সরকার বললেন, হ্যাঁ, সেই রাতেই গোছগাছ করে ভোরের ট্রেনে আমরা বস্তি থেকে চলে আসি। আসলে বাবার ভাইয়ের সঙ্গে ঝগড়া হয় বাড়ি ছেড়েছিলাম। নিজেদের জিদ বজায় রাখতে শহরে চলে এসে খেটে খাচ্ছিলাম। সেদিন আপনার কথায় আমাদের টনক নড়ে। 3 বছর পর দেশে ফিরে দেখি বাবা খুব অসুস্থ। শোভার জীবনপাত করে বাবার সেবা শুশ্রূষা করে। বাবা খুব সন্তুষ্ট হন। মারা যাওয়ার আগে আমাদের 2 ভাইকে 3 বিঘে করে জমি লিখে দিয়ে যান।
ছোট ভাই ব্যবসা করত, তাই ভাইয়ের জমিটাও ভাগে চাষ করতাম আমি। আমাদের ওখানে নদীর ধারে জমিতে কাঁচা ফসল ভালো হতো। আমি দিনরাত জমিতে পড়ে থাকতাম। শোভা এমনকি চাঁদুও সাহায্য করতো আমাকে মাঠের কাজে। একদিকে মাঠের কাজ আর একদিকে পড়াশোনা, এই করে চাঁদু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করলো। তারপর ভাই ব্যবসা করতে শহরে চলে এলো। ও অনেক আগে থেকেই ওর ভাগের জমি বেচে দিতে চাইছিল। এদিকে চাঁদু কলেজে ভর্তি হতে চায়, তাই আমিও বাড়ি জমি বেচে শহরে এলাম। ভাড়া বাড়িতে থেকে কাপড়ের ব্যবসা শুরু করলাম। 5 বছর খেটে একটা দোকান নিলাম। ঠাকুরের আশীর্বাদে সেই দোকান এখন অনেকটা বড় হয়েছে। চাঁদু বিএসসি পাশ করার পর WBCS পরীক্ষা দেয়। এখন ও একজন বিডিও। এই বাড়ি গাড়ি সবই ওর উপার্জনের টাকায় হয়েছে। তবে আমার দোকানও এখন ভালোই চলে। আজ আপনার সঙ্গে দেখা করব বলে তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে এসেছি। কল্যাণী বললেন, তোমার ছেলে তোমাদের সুখে রেখেছে, আর আমি যে ছেলের জন্য তোমাদের অপমান করেছিলাম সেই ছেলেই আজ বৃদ্ধাশ্রমে রেখে গেছে আমায়। অর্ক পড়াশোনায় বেশি এগোয়নি। উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে বদ সঙ্গে পড়ে, নেশা করত, রাত করে বাড়ি আসতো। তারপর ওর বাবা পয়সা কড়ি দেওয়া বন্ধ করে দিয়েছিল। এর মধ্যে নিজে পছন্দ করে বাড়িতে বউ নিয়ে আসে। তাকে ফেলতে পারিনি আমরা। তারপর আস্তে আস্তে সুমতি হয় অর্কের। বাবার সঙ্গে ব্যবসা দেখত, কিন্তু বাবা মারা যাওয়ার পর সাপের 5 পা দেখল। আমার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করলো। ওর বাবা বুঝেছিল ছেলে আমাকে দেখবে না, তাই আমার নামে LICতে 20 লাখ টাকা রেখে গিয়েছিল। আমি যতদিন বাঁচব মাসে মাসে সুদ পাব। আমি মারা গেলে সেই টাকা ছেলে পেয়ে যাবে। জানো শোভা, যে বৌমাকে তাড়িয়ে না দিয়ে সেদিন নিজে বরণ করে ঘরে তুললাম, সেও এখন খুব খারাপ ব্যবহার করে আমার সঙ্গে। ওদের দুর্ব্যবহারে তিতিবিরক্ত হয়ে শেষে হোমে থাকার সিদ্ধান্ত নিলাম। তাতে অবশ্য খুব খুশি হয়েছে ছেলে আর বৌমা। নিজেরাই এসে দিয়ে গেছে আমাকে। আসলে কি জানো শোভা, সবই বিধির লিখন। বিধির ইচ্ছায় এক কুল ভাঙে আর এক কুল গড়ে। তবে কয়েকটা জিনিস হাড়ে হাড়ে বুঝেছি জীবনে। ঈশ্বর কারো অহংকার রাখেন না, আর অন্যায় করলে তার ফল ভোগ করতেই হবে। শোভা বললেন, ওসব কথা ছাড়ুন তো। আগামী মাসে আমার চাঁদুর বিয়ে। আমার ভাবি বৌমা হাই স্কুলে মাস্টারি করে। আপনাকে বিয়ের সময় নিয়ে আসবো দিদি। তখন কদিন এখানেই থাকবেন। খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর চন্দন কল্যাণীকে নিয়ে হোমের উদ্দেশ্যে যাত্রা করেছে। ফাঁকা রাস্তা, গাড়ি দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তার সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে কল্যাণীর ভাবনাগুলো। ছেলের কপাল ফেটে যাওয়ার পর যখন রতন সরকার বলেছিলেন, ও তো ছোট, তাই একটু খেলা দেখতে ইচ্ছে করেছে, এ তো অন্যায় কি এমন করেছে গিন্নিমা, তার জন্য এত কাণ্ড। কল্যাণী তখন গর্জে উঠেছিলেন, লোকের বাড়ি কাজ না করলে যাদের পেট চলে না, তাদের আবার অত বড় বড় কথা কিসের? ছেলের হয়ে অত সালিশি করতে এসো না তুমি। তোমার বাবা তোমাকে তাড়িয়ে দিয়েছে, এবার এই ছেলে বড় হয়ে তোমাকে তাড়াবে। দেখো তখন খেতে জুটবে না। রতন বলেছিলেন, কপালে যেটা আছে সেটাই হবে গিন্নিমা। কপাল তো কেউ কারো কেড়ে নিতে পারবে না। তবে আর আপনার বাড়িতে আমরা কেউ কাজ করব না। আপনি রান্নার আর বাগান পরিষ্কার করার জন্য লোক দেখে নিন। এত বছর পরও সেদিনের কথাগুলো সব মনে পড়ে যাচ্ছে কল্যাণীর। রতনের কথাটাই সত্যি, কপালে যা থাকে তাই হয়। তা না হলে কি কল্যাণী মল্লিকের রাঁধুনি শোভা আজ যখন রাঁধুনি রাখতে সক্ষম হয়েছে, যখন ছেলের আদর যত্নের দিন কাটাচ্ছে, তখন তার এক সময়ের মালকিন কল্যাণী বৃদ্ধাশ্রমে দিন কাটান। ঘটনাচক্রে আবার সেই বৃদ্ধাশ্রমের মালিক সেই শোভারই ছেলে। ভাগ্যের কি পরিহাস। বুক ভেঙে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কল্যাণী মল্লিকের। চন্দন গাড়ি থামিয়ে বললেন, আমরা এসে গেছি জেঠিমা, আপনি একা উপরে যেতে পারবেন তো? চন্দনের মুখে নতুন ডাক শুনে তৃপ্তির হাসি হাসলেন কল্যাণী। ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে স্লোত পদক্ষেপে এগিয়ে গেলেন নিজের নতুন আস্তানার দিকে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।